আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর। তাহলে চলো আমরা আমাদের রূপান্তরের প্রথম নিয়মটা দেখে নিই। রুল নাম্বার 1, যদি আমাদের যেই বাক্যটা দেওয়া হয়, অ্যাসার্টিভে যেই বাক্যটা দেওয়া যেটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে বলছে, সেই বাক্যতে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে এবং সেই বাক্যটি যদি হা বোধক হয় অর্থাৎ অ্যাফারমেটিভ হয়, মানে এই নট কথাটা যদি না যুক্ত থাকে ওই বাক্যে, অথবা অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড যদি না থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করব সেই জিনিসটা আমরা দেখব। তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে ওই বাক্যে যে অ্যাসার্টিভ বাক্য, সেই বাক্য থেকে অক্সিলারি ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। সেই অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে লিখতে হবে। তারপরে সেখানে আমরা অ্যান অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করব, অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ। তারপরে আমরা সাবজেক্ট থেকে বাকি অংশ লিখে শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেব। এখানে আমি কয়েকটা ব্যতিক্রমী অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত অক্সিলারি ভার্বগুলো লিখে রেখেছি, যেগুলো অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত হওয়ার পরে পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আগের রূপে থাকে না। যেমন ক্যান থেকে কান্ট, এখানে কিন্তু আবার দুইটা নট যুক্ত হবে না, শুধু দুইটা অ্যান যুক্ত হবে না, শুধু একটা অ্যান থাকবে। ঠিক একইভাবে উইল ওয়ন্ট হয়ে যায়, WONT ওয়ন্ট। শেল শান্ট হয়ে যায়, আর অ্যাম এইন্ট হয়ে যায়। কিন্তু এই চারটা বাদে অন্য যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলোর সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত হলে সেগুলোর পরিবর্তন হয় না, যেমন ইজ থেকে ইজেন্ট, ওয়াজ থেকে ওয়াজেন্ট, এইভাবে বাকিগুলো। ঠিক আছে, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে রূপান্তর। আচ্ছা, প্রথম বাক্যটা দাও আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করব। আমরা জানি তিনটা কাজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে আমার বাক্যের যে অক্সিলারি ভার্ব সেটাকে শুরুতে লিখে ফেলতে হয়, লিখে ওটার সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে দিতে হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এই বাক্যে আমার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এখানে দেওয়া, তাই না? তো এটাকে আমি শুরুতে কি করব, প্রথম কাজ হচ্ছে শুরুতে নিয়ে আসা। আমি ইজটাকে এখানে লিখে ফেললাম, আই বড় হাতের হয়ে যাবে কারণ আমি বাক্যের শুরুতে নিয়ে আসছি, সেই জন্য ইজ। তার সাথে কি করব, অ্যাপোস্ট্রফি অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে দেব। তাহলে আমি সেটা যুক্ত করে দিলাম, ইজেন্ট। 2 নম্বর কাজ কি, সাবজেক্ট থেকে পুরো বাক্যটা আমার লিখে ফেলা, আর কোনো কাজ নেই। আমি অক্সিলারি ভার্বকে আগে লিখবো, ওটার সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে বাকি যে অংশটুকু সেটা লিখে ফেলবো। অর্থাৎ শি ইজ তো আমি আবার লিখবো না, একবার লিখে ফেলেছি, অর্থাৎ ইজ ব্যতীত বাকি যে অংশটা আছে, শি মাই বেস্ট, তারপরে হচ্ছে ফ্রেন্ড, এবং সব শেষের কাজ হচ্ছে এই ফুল স্টপটা তুলে আমার কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। শেষের কাজ হচ্ছে শেষে কোয়েশ্চেন মার্ক যুক্ত করে দাও। এই একই নিয়মে বাকিগুলো হবে। চলো আমরা একে একে দেখে নিই। যেমন উই ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে এখানে কি করব, প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসা। আমি এখানে ক্যান পেয়েছি অক্সিলারি ভার্ব, সেটাকে আমি শুরুতে নিয়ে আসলাম, এটার সাথে অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে দিলাম, তারপরে বাকি অংশটা লিখে ফেলবো। অর্থাৎ উই থেকে ক্যান ব্যতীত বাকি অংশ যেটা, তাহলে উই সলভ দ্য প্রবলেম। এবং শেষে যেহেতু আমি ইন্টারোগেটিভে রূপান্তর করছি, এই জন্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। পরের উদাহরণ, রাহিম উইল হেল্প আস। তাহলে এখানে আমি কি করব, অক্সিলারি ভার্বটাকে আইডেন্টিফাই করব। আমি পেলাম, এটাকে আমি শুরুতে নিয়ে আসবো অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে, তাহলে উইল থেকে ওয়ান্ট হয়ে গেল। তারপর বাকি অংশটা আমি লিখে ফেলবো কি, রাহিম হেল্প আস, এই বাকি অংশটা আমি লিখে ফেলবো, রাহিম হেল্প আস। এবং শেষে প্রশ্নে চলে যাই, আই শেল কাম উইথ ইউ। তাহলে এখানে আমি কি করব, প্রথম কাজ হচ্ছে আমার যে অক্সিলারি ভার্বটা শেল, সেটাকে শুরুতে লিখে ফেলা। আমি এটাকে কি করব, অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে দেবো, যেহেতু এই জন্য আমি এটা এভাবে করতে পারি, শান্ট। আমি অবশ্য চাইলে এইভাবেও লিখতে পারতাম, শেল নট, এভাবে লিখলেও কোনো ক্ষতি আমার হতো না, এটা আমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এইটুকু আমি লিখে ফেললাম। তারপর বাকি অংশ কি, আই কাম উইথ ইউ, এবং সব শেষের কাজ হচ্ছে আমার কোয়েশ্চেন মার্ক। আলোচনার দ্বিতীয় নিয়ম, রুল 2, অর্থাৎ বাক্যে যে অ্যাসার্টিভ বাক্যটাকে আমার ইন্টারোগেটিভে রূপান্তর করতে হবে, সেই বাক্যে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, যেমন এই যে এখানে আগের মতোই অক্সিলারি ভার্ব দেওয়া আছে, কিন্তু সেই বাক্যটা যদি না বোধক হয়, তাহলে আমি সেটা কিভাবে করব। মানে সাধারণত না বোধক বাক্যে এই নট কথাটা যুক্ত থাকবে। ঠিক আছে, যদি না বোধক হয় তাহলে আমি কি করব, আগে আমি যেটা করেছিলাম, হা বোধক থাকলে কি করতাম, আমি নট যুক্ত করে দিতাম। এখন উল্টাটা করব, না বোধক থাকলে আমি নটটা বাদ দিয়ে দেবো, শুধু এইটুকুই, আর বাকি নিয়ম আগের মতো। যেমন প্রথম নিয়ম হচ্ছে শুরুতে অক্সিলারি ভার্বটা লেখা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব আছে আর, দে আর নট হ্যাপি টুডে। তাহলে আমি এখানে কি করব,
আরটাকে সবার শুরুতে লিখে দিব। এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমি আরটাকে লিখে দিব। দ্বিতীয় কাজ হচ্ছে আমার যে বাক্যের নটটা আছে সেটাকে আমি আর লিখবো না, সেটা বাদ দিয়ে বাকি অংশ লিখে ফেলবো। অর্থাৎ প্রথম কাজ আমি আরটা লিখবো, অক্সিলারি ভার্ব যেটাই দেওয়া থাকুক সেটা আমি লিখবো, তারপরে নটটা বাদ দিয়ে আমি বাকি অংশ লিখে ফেলবো। আর দে হ্যাপি টুডে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমার তিনটা কাজ, শুরুতে অক্সিলারি ভার্বটা আমি লিখে ফেললাম, সাবজেক্ট থেকে বাকি অংশ আমি লিখে ফেললাম, এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্নটা আমি দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। পরের উদাহরণটা দেখি, হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আমি এখানে অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি উইল, এবং বাক্যে নট আছে অর্থাৎ না বোধক এই বাক্যটা, তাহলে আমি এই নটটাকে বাদ দিয়ে চিন্তা করব। উইল, এটা আমি শুরুতে নিয়ে আসবো, উইল, তারপরে হি লিখলাম, এখান থেকে বাকি অংশ অ্যাটেন্ড দ্য মিটিং, শেষে প্রশ্নবোধক চিহ্ন। পরের উদাহরণ, শি ইজ নট রাইটিং দ্য লেটার। তাহলে আমি এখানে ইজ পাচ্ছি, সেটাকে আমি শুরুতে লিখে দিব, নটটাকে বাদ দিয়ে বাকি অংশ পুরোটা লিখে ফেলবো। ইজ শি, তারপরে রাইটিং দ্য লেটার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমাদের রুল নাম্বার 3, এবার আমরা দেখব আমাদের যে অ্যাসার্টিভ বাক্যটি দেওয়া সেই বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ শুধু একটা মূল ভার্ব থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভে রূপান্তর করব। যেমন এখানে দেখতে পাচ্ছি হি রাইটস গুড পয়েমস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। দে ওয়াচড মুভি ইয়েস্টারডে নেই। উই লাইক অনেস্টি, এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এই সব ক্ষেত্রে আমি কিভাবে করব? একটা জিনিস কিন্তু আমি জানি যে আমার ইন্টারোগেটিভ করতে হলে কোনো বাক্যকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? আমি অক্সিলারি ভার্ব নিয়ে আসব। কিভাবে আনবো? আমরা জানি যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে কিন্তু প্রয়োজন হয়, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্ব নিয়ে আসি। তাহলে আমরা শুরুতেই যেটা করব, অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ কিংবা ডিড লিখে ফেলবো। তারপরে সেটার সাথে নট বা অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে দিয়ে তারপরে বাকি নিয়মগুলো আগের মতোই, অর্থাৎ সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত লিখব, শেষে কোয়েশ্চেন মার্ক দিব। আর এখানে দুইটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, যে আমরা মূল ভার্বের, যদি এখানে আমি দেখি যে মূল ভার্বের ভার্ব 1 আছে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিয়ে আসবো। আমি যদি দেখি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, যে মূল ভার্ব দেখে আমি অক্সিলারি ভার্বটা আনছি, সেই মূল ভার্বে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে ডাজ লিখে ফেলবো অক্সিলারি ভার্ব হিসেবে। আর যদি দেখি ভার্ব 2 আছে তাহলে আমি ডিড লিখবো। আর একটা বিষয় হচ্ছে, অক্সিলারি ভার্ব হিসেবে যখনই আমি বাক্যে ডু, ডাজ, ডিড নিয়ে আসবো, সেই বাক্যের যে মূল ভার্বটা আছে সেটা সবসময় ভার্ব 1 কিংবা ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। অর্থাৎ সেটা যদি ভার্ব 2 এও দেওয়া থাকে তাহলে আমার ভার্ব 1 লিখতে হবে। ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে এস বা ইএস বাদ দিয়ে শুধু মূল যে ভার্বটা সেটা শুধু লিখে ফেলতে হবে। আসলে আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই। তাহলে প্রথম আমাদের যে কাজটা করতে হবে, ডু, ডাজ, ডিড, অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ কিংবা ডিড যে কোনো একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি হি রাইটস গুড পয়েমস, এখানে ভার্ব 1 এর সঙ্গে ইএস যুক্ত, এস যুক্ত করা, তাই না? আমরা জানি যে ভার্বের সাথে যদি এস যুক্ত হয় তাহলে আমি ডাজ নিয়ে আসি। এই যে এখানে লিখে দিয়েছে যে ভার্ব 1 এর সাথে যদি এস কিংবা ইএস যুক্ত থাকে তাহলে আমার অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমি যে কাজটা করব, এখানে আমি ডাজ নিয়ে আসবো, ডাজ, তারপরে এই যে অ্যান অ্যাপোস্ট্রফি টি, এটা আমি যুক্ত করে দিলাম। এর পরের কাজ কি? আগের মতোই সাবজেক্ট থেকে বাকি অংশ, অর্থাৎ এই সাবজেক্টটা লিখবো হি। এখানে বলে রাখি ভার্বটা কিন্তু আমার এখানে লিখতে হবে। আমি কিন্তু এই রাইটস এই ভার্বটা এখানে লিখে ফেলিনি, তাই না? অর্থাৎ এই রাইটস এই ভার্বটা এখানে থাকবে, রাইট, কিন্তু এটা শেষের যে এস সেটা উঠে যাবে। ওই যে বললাম যে অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডু, ডাজ কিংবা ডিড চলে আসে তাহলে ভার্বের বেস ফর্ম কিংবা ভার্ব 1 হয়। আমি এই জন্য শুধু রাইট লিখলাম, রাইটস লিখলাম না। তারপরে বাকি অংশ লিখে ফেলবো, গুড পয়েমস। ওকে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমার এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমার ডু, ডাজ কিংবা ডিড নিয়ে আসতে হবে। আমি দেখতে পাচ্ছি ভার্ব 1 এর সঙ্গে এখানে এস যুক্ত করা। যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমি ডাজ নিই, তার সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি বা নট যুক্ত করে ফেললাম। তারপরে আমি বাক্যের বাকি অংশ পুরোটা লিখে ফেলবো মূল ভার্ব সহ। যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে তো সেটাকে আমি শুরুতে নিয়ে যেতাম, সেটা আর লেখা লাগতো না। কিন্তু যদি মূল ভার্ব থাকে সেটা আমার লিখতে হবে। কিন্তু যেটা করতে হবে যে মূল ভার্বের বেস ফর্মটা লিখতে হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা যাবে না, অথবা ভার্ব 2 লেখা যাবে না।
তাহলে এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম। বাকি অংশ তো যা আছে তাই। আর এখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। এই হচ্ছে 3টা কাজ। চলো আমরা পরের উদাহরণে চলে যাই। ওকে, দে ওয়াচড দ্য মুভি ইয়েস্টারডে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমি কি করব? ডু, ডাজ কিংবা ডিড এগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো। যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এখানে ওয়াচড ভার্ব টু দেওয়া আছে, এই জন্য আমি অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিয়ে আসবো। এই যে লিখে দিয়েছে ভার্ব টু যদি দেওয়া থাকে তাহলে অক্সিলারি ভার্ব ডিড হবে। তাহলে আমি এখানে ডিড লিখে ফেললাম, ডিডের পরে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে দিলাম। এরপরে বাকি অংশ আমি লিখে ফেলবো। এই যে দে লিখলাম, আমি সাবজেক্ট লিখলাম, লিখে এরপরে যে মূল ভার্বটা সেটা লিখবো, তবে ভার্বের বেস ফর্ম কিংবা ভার্ব ওয়ান লিখবো, ওয়াচ। তারপর বাকি যা আছে তাই লিখবো, দ্য মুভি ইয়েস্টারডে। ইয়েস্টারডে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে, যেহেতু আমি ইন্টারোগেটিভে রূপান্তর করছি। আমার শেষ উদাহরণ, ওকে, উই লাইক অনেস্টি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নেই, যথারীতি আমি ডু ভার্বকে ধার করে নিয়ে আসবো অক্সিলারি ভার্ব হিসেবে। আমি এখানে দেখছি যে লাইক এটা V1, তাই না? যদি ভার্ব ওয়ান দেওয়া থাকে তাহলে আমি অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিয়ে আসি। তাহলে ডু থেকে এখানে ডোন্ট হয়ে যাবে, যেহেতু এই ভার্বগুলোর পরে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত হয়। তাহলে আমি এখানে ডোন্ট লিখলাম, তারপর বাকি অংশ লিখে ফেলবো। উই লাইক, এটা তো ভার্ব ওয়ানেই দেওয়া, তাহলে তো এটা পরিবর্তন করতে হবে না, যা আছে তাই বসলো। তারপরে অনেস্টি, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমাদের রুল নাম্বার 4, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে। এটা আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের সব থেকে সহজ নিয়ম, খুবই ইজি। যদি দেখি যে আমার বাক্যে নো বডি, নো ওয়ান কিংবা নান দেওয়া আছে বাক্যের শুরুতে, তাহলে সেগুলো তুলে, যেটাই থাকুক নো বডি, নো ওয়ান, নান যেটাই থাকুক, সেগুলো তুলে আমি হু লিখে দেবো। এবং আরেকটা কাজ হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেওয়া। আর কোনো কিছুর পরিবর্তন হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে অক্সিলারি ভার্বও বাক্যের শুরুতে যাবে না, কারণ WH ওয়ার্ড সবসময় ইন্টারোগেটিভ বাক্যে একেবারে বাক্যের শুরুতে বসে। যদি WH ওয়ার্ড থাকে বাক্যে, তাহলে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো আর বাক্যের শুরুতে বসে না। তাহলে লিখে ফেলি আমরা, নোবডি থাকলে কি বললাম? হু লিখতে হবে। তাহলে আমি এখানে হু লিখে ফেললাম। এরপরে আর কোনো পরিবর্তন করব না। এখান থেকে ক্যান থেকে যে বাকি যে অংশটা পুরোটা এটার মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ক্যান, টেল, এখানে ভার্বেরও কোনো পরিবর্তন হবে না। দ্য ট্রুথ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ আমার 2টা কাজ, নো বডি তুলে হু লিখে ফেলা, কোয়েশ্চেন দিয়ে দেওয়া। ঠিক একইভাবে নো ওয়ান থাকলেও একই নিয়ম, অর্থাৎ নো ওয়ান তুলে আমি হু লিখে ফেলবো, তারপর বাকি অংশ যা আছে তাই থাকবে। হু ট্রাস্টেড দ্য স্ট্রেঞ্জার। ওকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমাদের শেষ উদাহরণ এই নিয়মের, নান। যদি নান থাকে তাহলে কি করব? একই নিয়ম, হু লিখে ফেলবো। আমি লিখলাম হু, তারপর বাকি অংশ ক্যান, বাকি অংশ শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো এটা। রুল নাম্বার 5, যদি বাক্যের শুরুতে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল যেটাই থাকুক সেটা তুলে আমরা হু ডাজেন্ট কিংবা হু ডিডেন্ট লিখে ফেলবো, তারপরে ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ। তাহলে আমার যদি দেখি যে বাক্যে ভার্ব ওয়ান আছে, যদি ভার্ব ওয়ান থাকে তাহলে হচ্ছে হু ডাজেন্ট লিখবো। আর যদি ভার্ব টু থাকে, যে প্রশ্নে আমার দেওয়া, যেটা যে অ্যাসার্টিভ বাক্যটা আমার ইন্টারোগেটিভে করতে হবে, সেখানে যদি ভার্ব টু থাকে তাহলে আমি ডিডেন্ট লিখবো। জাস্ট এইটুকুই। আসলে আমরা দেখে নিই উদাহরণগুলো। তাহলে এখানে আছে এভরিবডি, তাহলে এভরিবডি তুলে আমি কি লিখবো? ডাজেন্ট, হু ডাজেন্ট কিংবা হু ডিডেন্ট। আমি দেখতে পাচ্ছি এখানে লাইকস, অর্থাৎ ভার্ব ওয়ান দেওয়া, তাই না? যদি ভার্ব ওয়ান দেওয়া থাকে তাহলে আমি হু ডাজেন্ট লিখবো। এই জন্য আমি এখানে লিখলাম হু ডাজেন্ট। তারপরে যে ভার্ব ওয়ানটা, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা আমার লিখে দিতে হবে। আমরা জেনেছি অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডু, ডাজ কিংবা ডিড আসে, তারপরে ভার্বের সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এই জন্য আমি শেষের অ্যাসটা রাখবো না, শুধু লাইক মূল যে ভার্বটা সেটা আমি রেখে দিয়েছি। তারপরে বাকি অংশ আমি লিখে ফেলবো অনেস্টি। আর যেহেতু আমি ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করছি, সেই জন্য আমার অবশ্যই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে। আমি আরেকবার বোঝাচ্ছি, এভরিবডি তুলে আমি হু ডাজেন্ট কিংবা হু ডিডেন্ট লিখবো। আমি দেখতে পাচ্ছি যে এখানে ভার্ব ওয়ান আছে, এই জন্য আমি হু ডাজেন্ট নিয়েছি। যদি এখানে ভার্ব টু থাকতো তাহলে আমি হু ডিডেন্ট নিতাম। তারপরে কাজ হচ্ছে যে মূল ভার্বটা সেটা ভার্ব ওয়ান লিখে ফেলা, ভার্বের সঙ্গে যদি অ্যাজ বা ইয়েস থাকে তাহলে সেটাকেও বাদ দিয়ে দেওয়া। তাহলে আমি মূল যে ভার্বটা সেটা লিখে ফেললাম, বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। পরের উদাহরণটা দেখি, অল রেসপেক্ট দেয়ার প্যারেন্টস। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অল আছে, আমরা জানি অল থাকলেও কি হয়? হু ডাজেন্ট কিংবা হু ডিডেন্ট। যেহেতু এখানে রেসপেক্ট ভার্ব ওয়ান দেওয়া, এই জন্য হু ডাজেন্ট হবে। আমি এখানে লিখলাম হু ডাজেন্ট,
তারপরে কি করব, মূল ভার্বের ভার্ব ওয়ান, এটা অলরেডি ভার্ব ওয়ান দেওয়া আছে, আমি এটা লিখে ফেলবো রেসপেক্ট, তারপরে বাকি অংশ অর্থাৎ দেয়ার প্যারেন্টস, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তারপরের উদাহরণ, এভরিওয়ান স ইউ দেয়ার, তাহলে এভরিবডি, এভরিওয়ান আছে কিন্তু এখানে, তাহলে এভরিওয়ান তুলে আমি কি লিখবো, হু ডাজেন্ট কিংবা হু ডিডেন্ট, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি স আছে এখানে, এটা হচ্ছে V2, এটার ভার্ব ওয়ান হচ্ছে সি, তাই না? তাহলে এখানে যদি ভার্ব টু দেওয়া, তাহলে আমি এখানে কি লিখবো, হু ডিডেন্ট লিখবো, হু ডিডেন্ট, পরবর্তী কাজ কি, ভার্ব ওয়ান লিখে ফেলা, অর্থাৎ এখানে আর ভার্ব টু লিখতে পারবো না আমি, আমার এখানে ভার্ব ওয়ান লিখতে হবে, সি, বাকি অংশ লিখে ফেলবো ইউ দেয়ার, এবং সব শেষে আমার প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে। আমাদের রুল নাম্বার 5। তো রুল নাম্বার 5-এ আমরা দেখব যে অ্যাসার্টিভ বাক্যটা যেটাকে ইন্টারোগেটিভ করতে বলছে, সেই বাক্যে যদি নেভার থাকে কিংবা নাথিং থাকে, তাহলে আমি কিভাবে করব। নেভার যদি থাকে বাক্যে, তাহলে সেটার পরিবর্তে এভার লিখে দিব, আর বাকি সব নিয়মগুলো আগের মতোই চলবে, অর্থাৎ শুরুতে অক্সিলারি ভার্ব বসা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসা, সেগুলো আগের মতোই থাকবে। যদি নাথিং থাকে, তাহলে সেটার পরিবর্তে এনিথিং লিখবো এবং অন্যান্য নিয়ম আগের মতোই থাকবে। কিন্তু এখানে একটা কথা, যদি সাবজেক্ট হিসেবে নাথিং বসে, তাহলে সেই নাথিং উঠে ওয়ার্ড বসবে, অর্থাৎ নাথিং যদি সাবজেক্ট হিসেবে না বসে, তাহলে এনিথিং লিখবো, কিন্তু যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ওয়াট লিখবো। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। এখানে নোটগুলো একটু দেখে নিও যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে তার শুরুতে বসাতে হয়, অর্থাৎ আমার যে বাক্যটা যেটা আমি ইন্টারোগেটিভে করব, আমরা জানি যে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটা শুরুতে বসাতে হয়, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড এগুলো নিয়ে আসতে হয়, তাই না? তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমি দেখতে পাচ্ছি হি নেভার হেল্পস দ্য পুর, সে কখনোই গরিবদের সাহায্য করে না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে নেভার থাকলে এভার হয়, অর্থাৎ এই নেভারটা এখানে আছে, একটা ব্যাপারটা আমরা বুঝলাম। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি ইন্টারোগেটিভ করছি, অর্থাৎ শুরুতে আমার অক্সিলারি ভার্ব লাগবে, তাই না? কিন্তু এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। তাহলে কি করব, আমি অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ কিংবা ডিডকে নিয়ে আসবো। আমরা আগেই জেনেছি যে ভার্বের শেষে ভার্ব ওয়ানের সাথে যদি অ্যাজ বা ইয়েস যুক্ত থাকে, তাহলে আমি অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নিয়ে আসি, তাই না? ওকে, এটা গেল। এখন ডাজের পরে কি আমি নট যুক্ত করব বা অ্যান অ্যাপোস্ট্রফি টি, এটা ডাজেন্ট কি আমি লিখবো না, কারণ নেভার শব্দটা নিজেই নেগেটিভ। আমার প্রশ্ন যদি নেগেটিভে দেওয়া থাকে, আমার উত্তরটা পজিটিভ হবে। যদি এখানে নেভার না থেকে কোনো পজিটিভ ওয়ার্ড থাকতো, তাহলে আমি সেটা করতে পারতাম, ডাজেন্ট লিখতে পারতাম। কিন্তু যেহেতু এখানে নেভার আছে, তাহলে আমি আর এখানে নট যুক্ত করবো না, তাহলে ডাজ লিখলাম। তার পরবর্তী কাজকে আমি সাবজেক্ট থেকে বাকি পুরোটা অংশ লিখে দেবো। দেখো, আমি হি লিখলাম। এখন এই নেভারের পরিবর্তে শুধু আমি কি করব, এভার লিখে দেবো, EVER, এভার। এবং এই হেল্পস, এটা আমি লিখব, কিন্তু পরের আমি এসটা যুক্ত করব না। কারণ কি, ওই যে বললাম অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডু, ডাজ, ডিড চলে আসে, তাহলে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয় না, কিংবা ভার্ব টু বসে না। তারপরে বাকি অংশটা লিখব, দ্য পুর, এবং সব শেষে যেহেতু আমি ইন্টারোগেটিভে রূপান্তর করছি, সুতরাং এই জন্য আমার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি আরেকবার বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। যেহেতু এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য আমার ডু ভার্ব হিসেবে অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হলো। যদি থাকতো, তাহলে সেই অক্সিলারি ভার্বটা আমি লিখে ফেলতে পারতাম। যেহেতু নেই, এই জন্য আমি ডু ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। এখানে যেহেতু ভার্ব ওয়ান ছিল এবং ভার্বের সাথে অ্যাজ যুক্ত ছিল, এই জন্য আমি ডাজ নিয়ে আসলাম। তারপরে কি করলাম, আমি সাবজেক্টটা লিখে ফেললাম এই নেভারের পরিবর্তে এভার বসে, এভারটা লিখলাম। তারপরে হেল্পস, ভার্বের শেষে অ্যাজ যুক্ত ছিল, সেই অ্যাজটা আমি তুলে দিলাম, কারণ ডু, ডাজ, ডিড থাকলে তারপরে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় না। তারপরে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। পরের উদাহরণটায় আসি, উই হ্যাভ নাথিং টু সে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যেও কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে একটু বলে রাখি, হ্যাভ দেখে অনেকে মনে করতে পারো এটা অক্সিলারি ভার্ব, কিন্তু আমার মাথায় রাখতে হবে বাক্যে যদি হ্যাভের পরে আরও একটা ভার্ব দেওয়া থাকে, অর্থাৎ হ্যাভের পরে যদি ভার্ব 3 দেওয়া থাকে, তাহলে হ্যাভটা হয় অক্সিলারি ভার্ব। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই হ্যাভের পরে আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এটা মূল ভার্ব এখানে। তাহলে আমি কি করব, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে এইখানে শুরুতে অক্সিলারি ভার্ব নিয়ে আসা। হ্যাভ যেহেতু এখানে আমার অক্সিলারি ভার্ব না, এটা মূল ভার্ব, তাহলে মূল ভার্ব হিসেবে আমার অক্সিলারি ভার্ব হিসেবে আমার ডু, ডাজ কিংবা ডিড নিয়ে আসতে হবে। হ্যাভ যেহেতু ভার্ব ওয়ান, এই জন্য আমি এখানে ডু নিয়ে আসলাম। তারপরে বাকি অংশ আমি লিখে ফেলবো, উই হ্যাভ, এটা আমি লিখলাম উই হ্যাভ। এই নাথিংয়ের পরিবর্তে আমরা জানি নাথিং থাকলে এনিথিং হয়, এই জন্য আমি এখানে এনিথিং লিখলাম, এনিথিং টু সে। এবং যেহেতু ইন্টারোগেটিভে রূপান্তর করছি, এই জন্য সে প্রশ্নবোধক চিহ্ন। আরও একবার বলছি, হ্যাভ এখানে মূল ভার্ব,
কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমার ডু ভার্ব নিয়ে আসা লাগলো। আর বাক্যটায় যেহেতু নাথিং আছে, বাক্যটা যেহেতু অলরেডি নেগেটিভ, এই জন্য আমি এখানে আর নট যুক্ত করলাম না। তারপরে আমি বাকি পুরোটা অংশ লিখে দিলাম, শুধু পরিবর্তন করলাম হচ্ছে নাথিংয়ের পরিবর্তে এনিথিং, যেটা আমার নিয়ম অনুযায়ী হয়। তারপরের উদাহরণ, নাথিং উইল স্টপ হার। আমি খেয়াল করি এখানে নাথিংটা কিন্তু সাবজেক্টের জায়গায় ছিল না, অর্থাৎ ভার্বের আগে সাধারণত সাবজেক্ট বসে, সাবজেক্টে এখানে উই ছিল, নাথিং পরবর্তীতে ছিল। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের আগে নাথিং আছে, অর্থাৎ সাবজেক্টের জায়গা দখল করে রেখেছে নাথিং। যদি সাবজেক্ট হিসেবে নাথিং বসে তাহলে আমি নাথিংয়ের পরিবর্তে আর এনিথিং লিখবো না, আমি লিখে ফেলবো হোয়াট। তাহলে এখানে আমি লিখলাম হোয়াট, তারপর বাকি অংশ যা আছে লিখে ফেলবো, কোনো পরিবর্তন হবে না। হোয়াট উইল স্টপ হার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটু বলে দিই যে ওয়ার্ড যদি থাকে বাক্যের শুরুতে তাহলে তার আগে কোনো অক্সিলারি ভার্ব বসে না। যদি WH ওয়ার্ড থাকে বাক্যের শুরুতে তার আগে কোনো অক্সিলারি ভার্ব বসে না, অক্সিলারি ভার্ব তার পরেই থাকে। তাহলে এরই মাধ্যমে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের আলোচনা আজকে শেষ হলো। আশা করি তোমরা পুরোটা আলোচনা মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি এরপরও তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো।